একমাত্রিক গতি, এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, প্রথম একমাত্রিক গতি, এটা নির্দেশতন্ত্র পড়েছিলাম। এই ক্ষেত্রে এক নির্দেশতন্ত্র পড়া হলো, নির্দেশতন্ত্র, এবং এটা হচ্ছে নির্দেশতন্ত্রটা হবে পোলার, আর স্থানাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কৌণিক স্থানাঙ্ক হবে, কৌণিক স্থানাঙ্ক। দ্বিতীয়ত দ্বিতীয়ত একমাত্রিক গতির ক্ষেত্রে যেটা পড়েছিলাম, দুটো রাশি পড়েছিলাম, দূরত্ব আর সরণ। তার মধ্যে সরণটাই বেশি আমাদের কাজে লেগেছে, দূরত্বটা অতটা বেশি কাজে লাগেনি, ঠিক আছে। তাহলে একমাত্রিক গতিতে সরণ পড়েছিলাম, সেই সরণটা হচ্ছে ওইটাকে আগে শুধু সরণ বলেছিলাম, এখন ওইটার নতুন নাম দেব, যেটা পড়া অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে রৈখিক সরণ। একটা সরল রেখা বরাবর যেহেতু সরণটা ছিল, সেহেতু সেটা রৈখিক সরণ। বৃত্তীয় গতির ক্ষেত্রে নতুন প্রথম যেটা আমরা পড়ব, সরণই পড়ব, কিন্তু সেটার নাম হবে কৌণিক সরণ। কৌণিক সরণ ইন্ডিকেট করা হয় থিটা দ্বারা, ইন্ডিকেট করা হয়, আর রৈখিক সরণটাকে সচরাচর এস দ্বারা ইন্ডিকেট করা হয়। রৈখিক সরণ বলতে কি ছিল, যে কোনো একটা বস্তু এইখান থেকে শুরু করলো, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আই, আঁকা বাঁকা যে কোনো পথে চলে কোনো একটা জায়গায় এসে পড়ে উপস্থিত হবে, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে রৈখিক সরণ কোনটা, না ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দিই, এটাই হচ্ছে রৈখিক সরণ এস। দিক কোনটা, না ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে, ও প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে, এটা হচ্ছে রৈখিক সরণ আর তার দিক। এবার আসলে কৌণিক সরণ। কৌণিক সরণ কি জিনিস? গতিটি যেহেতু বৃত্তাকার পথে গতি, সুতরাং একটা বৃত্তাকার পথ ধরে নাও, এই হচ্ছে তার কেন্দ্র। কোন একটা বস্তু একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। খানিক সময় পরে বস্তুটা অন্য কোন একটা জায়গায় উপস্থিত হলো, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল থেকে ফাইনাল এই দিকে ঘুরছে বস্তুটা। রৈখিক সরণ ছিল প্রাথমিক আর অন্তিম অবস্থান একটা সরল রেখা দ্বারা যোগ করলে ওই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে রৈখিক সরণ। কৌণিক সরণ কি, প্রাথমিক আর অন্তিম অবস্থান যদি আমরা কেন্দ্রের সাথে যোগ করে দিই, এই হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের সাথে যোগ করে দেওয়া, তাহলে যতটা কোণ উৎপন্ন করবে কেন্দ্রে, সেই কোণটা হচ্ছে কৌণিক সরণ থিটা। একই জিনিস এক্ষেত্রে রৈখিক সরণ যা কৌণিক সরণ একই টাইপের। এখানে প্রাথমিক আর অন্তিম অবস্থান সরল রেখা দ্বারা যোগ করতে হচ্ছিল, সেটা রৈখিক সরণ। এখানে প্রাথমিক আর অন্তিম অবস্থান কেন্দ্রের সাথে যোগ করে দাও, তাহলে কেন্দ্রে যতটা কোণ উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে কৌণিক সরণ। যথারীতি যেহেতু কৌণিক সরণ বলতে খানিকটা কোণকে বোঝায়, তাহলে এর একক কিন্তু রেডিয়ানে মাপতে হবে, ঠিক আছে। আর মাত্রা, মাত্রা কি হবে, যেহেতু রেডিয়ানে মাপতে তো সুতরাং মাত্রা নেই, মাত্রা নেই মানে মাত্রাটা হচ্ছে এই হচ্ছে কৌণিক সরণ। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কৌণিক সরণ আর রৈখিক সরণ এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে। তাহলে এস মানে রৈখিক সরণ এবং থিটা মানে কৌণিক সরণ এর মধ্যে সম্পর্ক। এখন এই ছবিটাকে যদি একটু খেয়াল করো, কোন একটা কণা প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে গেছে, মানে খানিকটা রাস্তা অতিক্রম করেছে। এই রাস্তাটার দৈর্ঘ্য যদি আমরা s ধরে নিই, তাহলে s টা হচ্ছে বৃত্তচাপ, আর যদি বৃত্তাকার পথটার ব্যাসার্ধ r হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা, আমরা কি জানি থিটা কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, চাপ মানে s বাই ব্যাসার্ধ মানে r, চাপ বাই ব্যাসার্ধ। এটাই হচ্ছে কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। কোশ্চেন আসতে পারে s টা স্যার কি করে রৈখিক সরণ হলো, বা এখান থেকে s
সমান r থিটা লেখা যেতে পারে, r টাকে জাস্ট এইদিকে গুণ করে দেব, যেখানে s টাকে আমরা বলছি রৈখিক সরণ আর থিটাটা হচ্ছে কৌণিক সরণ। কারণ s টা কি করে রৈখিক সরণ হলো, s মানে কি এই বৃত্তচাপটার পুরো দৈর্ঘ্যটা। রৈখিক সরণ বলতে আমরা কি বুঝি, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দেওয়া হয় তাহলে সেটা হবে রৈখিক সরণ। এখন এই বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা সেটা নিশ্চয়ই রৈখিক সরণের সাথে সমান না, তাহলে s টাকে রৈখিক সরণ বলা যেতে পারে না। s টাকে কি বলা যেতে পারে, s টাকে বলা যেতে পারে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই যে সম্পর্কটা সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আর যদি আমরা কৌণিক সরণটাকে অত্যন্ত ক্ষুদ্র ধরে নিই, খুব ছোট একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, উপরে ছবিটা একটু মুছছি, এই একটা বৃত্তাকার পথ, কোন একটা বস্তু এইখান থেকে, এই তার কেন্দ্র, কোন একটা বস্তু এইখান থেকে চলতে শুরু করলো, খুব সামান্য পরিমাণ পথ অতিক্রম করলো এখান থেকে এইটুকু, দৈর্ঘ্য হচ্ছে ডি, এস ধরে নিচ্ছি। তাহলে কৌণিক সরণ কত, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এই দুটো কেন্দ্রের সাথে যোগ করে দাও, তাহলে কেন্দ্রে যতটা কোণ উৎপন্ন করলো সেই কোণটা হচ্ছে কৌণিক সরণ। যেহেতু কোণটা অত্যন্ত ক্ষুদ্র তাহলে এটা ডি থিটা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ যদি r হয় তাহলে কোণ ডি থিটা সমান, এটা ক্ষুদ্র পরিমাণ কোণ, চাপ বাই ব্যাসার্ধ, চাপটা কত ds বাই r, বা ds সমান r ইনটু ডি থিটা, এটা বলা যেতে পারে। এখন যদি থিটা অ্যাঙ্গেলটা খুব ক্ষুদ্র হয় তাহলে ds এই দৈর্ঘ্যটা অত্যন্ত ক্ষুদ্র, দৈর্ঘ্যটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে এইখান থেকে এইটুকু রৈখিক সরণও যায় আর দূরত্ব একই হবে, এটা প্রায় একটা সরল রেখার মতোই দেখতে লাগবে এইখান থেকে এইটুকু। সেই ক্ষেত্রে সরণটা যদি অত্যন্ত ডি থিটাটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তখন ds টাকে আমরা সরণ হিসাবে বলে দিতে পারি। যদিও ds টা বৃত্তচাপ, বৃত্তাকার পথ, কিন্তু থিটাটা যেহেতু ক্ষুদ্র তাই এইখান থেকে এইটুকু প্রায় একটা সরল রেখার মতোই হবে, সেই ক্ষেত্রে ds টা হচ্ছে সরণ সমান r ইনটু ডি থিটা। এই সম্পর্কটা মেনে চলো। এই হচ্ছে রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা পরে এর পরের টপিকে কাজে লাগবে। তাহলে এই গেল একমাত্রিক গতিতে রৈখিক সরণ আর বৃত্তীয় গতিতে কৌণিক সরণ বলতে কি বোঝায়, তাদের মধ্যে মোটামুটি পার্থক্যটা কি। নেক্সট যেটা পড়া হয়েছিল রৈখিক সরণের ক্ষেত্রে বেগ পড়া হয়েছিল, ঠিক আছে, ওটা হচ্ছে রৈখিক বেগ। এখন আমরা যেটা পড়ব বৃত্তীয় গতির ক্ষেত্রে সেটা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা 3 নম্বর টপিক আসলে তাহলে 3 নম্বর, আচ্ছা নির্দেশন তো পড়ে নিচ্ছি। 3 নম্বর একমাত্রিক গতির ক্ষেত্রে বেগ পড়া হয়েছিল, সেই বেগটাকে আমরা নাম দিচ্ছি রৈখিক বেগ। রৈখিক বেগ সচরাচর বেগটাকে ভি দ্বারা ইন্ডিকেট করা হয়, ভি অক্ষর দ্বারা। এই ক্ষেত্রে আমরা যেটা পড়ব বৃত্তীয় গতির ক্ষেত্রে বৃত্তীয় গতিতে বেগ পড়ব এবং সেই বেগটাকে কৌণিক বেগ বলা হয়। 3 নম্বর হচ্ছে এইদিকে কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ এইদিকে যেমন ভি দ্বারা ইন্ডিকেট করা হয়, কৌণিক বেগটাকে সেরকম ওমেগা, ডাব্লিউ নয় ওমেগা দ্বারা ইন্ডিকেট করা হয়। এটা হচ্ছে স্মল ওমেগা, এটা গ্রেট লেটার, ওমেগা দ্বারা ইন্ডিকেট করা হবে। আচ্ছা রৈখিক বেগ বলতে কি বোঝায়, বেগ সমান সরণ বাই সময়, এটা হচ্ছে রৈখিক বেগ। তাহলে কৌণিক বেগ কি হবে, আচ্ছা রৈখিক বেগ কাকে বলে, 1 সেকেন্ডে যে পরিমাণ রৈখিক সরণ সেটা হচ্ছে রৈখিক বেগ। তাহলে কৌণিক বেগ বলতে কি বোঝাবো, কৌণিক বেগ হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ কৌণিক সরণ হবে, 1 সেকেন্ডে যে পরিমাণ কৌণিক সরণ হয় সেটাই হচ্ছে কৌণিক বেগ। 1 সেকেন্ডে যে পরিমাণ রৈখিক সরণ সেটা যদি রৈখিক বেগ হয় তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ কৌণিক সরণ সেটা কৌণিক বেগ হবে। কিভাবে আমরা পাবো না, এই হচ্ছে একটা বৃত্তাকার পথ, কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই তার হচ্ছে কেন্দ্র,
ধরে নিচ্ছি বস্তুটা এইখান থেকে চলতে শুরু করলো, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, চলতে চলতে খানিক সময় পর এইখানে এসে উপস্থিত হলো, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এই আই থেকে এফ পর্যন্ত যেতে ওর সময় লেগেছে টি। তাহলে এক্ষেত্রে কৌণিক সরণ কত না, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানটাকে যদি কেন্দ্রের সাথে যোগ করে দেওয়া হয়, মোট যতটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কৌণিক সরণ, এটা হচ্ছে থিটা। তার আমরা বলতে পারি যে টি সময়ে কৌণিক সরণ সমান থিটা। টি সময় থিটা পরিমাণ কৌণিক সরণ হয়েছে, তাহলে একক সময় বা 1 সেকেন্ডে যে পরিমাণ কৌণিক সরণ হয় সেটা কৌণিক বেগ। তাহলে একক সময়ে কৌণিক সরণ সমান হবে থিটা বাই টি ঐকিক নিয়ম অনুসারে। তাহলে নিশ্চয়ই এইটা সমান হচ্ছে কৌণিক বেগ। অতএব কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি। এটা হচ্ছে কৌণিক বেগের ফর্মুলা। দেখো আগের ফর্মুলাটার সাথে একই, বেগ সমান ছিল সরণ বাই সময়, মানে এটা রৈখিক সরণ বাই সময়। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে কৌণিক সরণ, উপরে যে থিটা আছে থিটাটা হচ্ছে কৌণিক সরণ, আর নিচে এটা হচ্ছে সময়। তাহলে ফর্মুলাগুলো একই টাইপ। রৈখিক বেগের যা ফর্মুলা, বেগ সমান রৈখিক সরণ বাই সময়, রৈখিক বেগ সমান রৈখিক সরণ বাই সময়, সেরকম কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়, একই টাইপের। এ হচ্ছে কৌণিক বেগ বলতে কি বোঝায়। এর একক মাত্রাগুলো একটু দেখতে হবে। কৌণিক বেগে একক কি হবে, একক সমান থিটা কৌণিক সরণ, থিটার একক একটাই হচ্ছে রেডিয়ান, তাহলে উপরেটার জন্য রেডিয়ান, আর সময় মানে সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক বেগের একক। মাত্রা কি হবে, আচ্ছা উপরেরটা আচ্ছা 1 মিনিট আছে। আচ্ছা মাত্রা, কৌণিক বেগের মাত্রা মানে উপরে থিটা আছে, কৌণিক সরণ, সরণের তো কোনো মাত্রা নেই, তার মানে 1, আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে মাত্রা হবে টি টু দা পাওয়ার -1, টি টু দা পাওয়ার -1। এটা হচ্ছে কৌণিক বেগ, যেটা তার একক আর মাত্রা রেডিয়ান পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে টি টু দা পাওয়ার -1। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রৈখিক বেগ আর কৌণিক বেগ, এই ওমেগা আর ভি, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, কি সম্পর্ক আছে, আচ্ছা সম্পর্কটার আগে একটা জিনিস পড়ে নাও, সেটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। রৈখিক বেগের সময় যেমন তাৎক্ষণিক বেগ পড়েছিলাম, এখানেও সেই তাৎক্ষণিক বেগই পড়তে হবে, একই জিনিস। যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছিল, এরকম একটা বৃত্তাকার পথে, এই তার কেন্দ্র। তাৎক্ষণিক বেগ বলতে কি বোঝায়, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যে বেগটা থাকে সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, খানিক সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য। তাহলে খুব অল্প সময়ের জন্য ধরে নাও যে কোন একটা কণা এই বৃত্তাকার পথে ঘুরছিল, কোথাও একটা আছে, খুব অল্প সময় অবকাশ, ধরেছি এইখানে এলো, অল্প সময় বলতে ধরেছি সময় সমান ডিটি, অত্যন্ত ক্ষুদ্র সময় অবকাশে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে ফাইনাল বিন্দু, এখানে এলো। তাহলে কৌণিক সরণ কতটা হলো না, প্রাথমিক বিন্দু
আর অন্তিম বিন্দু কেন্দ্রের সাথে যোগ করে দাও, যতটা কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কৌণিক সরণ, ধরে নিচ্ছি কৌণিক সরণটা হচ্ছে ডি থিটা। তাহলে কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ ওমেগা সমান কৌণিক সরণ বাই সমান ডি থিটা বাই ডিটি। বা এটাকে একটু অন্যরকম ভাবে বলা যায় যে ডি থিটা না বলে এটাকে ডেল্টা ডিটি না বলে ডেল্টা টি বল, এটাকে ডেল্টা থিটা বল। এটা ক্ষুদ্র সময়, এটা ক্ষুদ্র কৌণিক সরণ। তাহলে ওমেগা সমান হবে ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এখন তাৎক্ষণিক বেগ কাকে বলবো? তাৎক্ষণিক বেগ মানে যা বলা হয়েছিল একটা নির্দিষ্ট মুহূর্তে যেটা বেগ, একটা মুহূর্ত বলতে কি বোঝায়? এই ডিটি সময় অবকাশটা কত হবে? প্রায় শূন্যের কাছাকাছি। একটা মুহূর্ত বলতে খানিকটা সময়কে তো বোঝায় না, একটা নির্দিষ্ট মুহূর্ত মানে ডিটিটা 0। তাহলে সেক্ষেত্রে ওমেগা সমান হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। যদি সময়টা শূন্যের কাছাকাছি হয় তখন ডেল্টা থিটা সরণ আর সময় এই দুটোর যা অনুপাত সেটাকে বলা হয় তাৎক্ষণিক কৌণিক বেগ। সময়টাকে অত্যন্ত ক্ষুদ্র হতে হবে, সময়টা যদি ক্ষুদ্র হয় তাহলে এই কৌণিক সরণটাও অত্যন্ত ক্ষুদ্র হবে, তাহলে সেই দুটোর অনুপাতকে বলা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। এইটাকে ডেরিভেটিভের ফর্মুলাতে লেখা যায় ওমেগা সমান হচ্ছে ডি থিটা বাই ডি থিটা ডিটি। যেমন আমাদের রৈখিক বেগের ফর্মুলা কি ছিল? v সমান ds dt ছিল, রৈখিক বেগ বা dx dt যাই হোক না কেন এরকম একটা ফর্মুলা ছিল, সেরকম কৌণিক বেগের একই ফর্মুলা, ঠিক আছে, ডেরিভেটিভের আকারে। এই গেল তাৎক্ষণিক কৌণিক বেগ। এরপর তোমার কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক তা একটু দেখতে হবে। তার মানে রৈখিক বেগ হচ্ছে v আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এর মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এই একটা বৃত্তাকার পথ, কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই হচ্ছে তার কেন্দ্র। ধরে যে বস্তুটা এইখান থেকে চলতে শুরু করেছে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, খানিক সময় পরে এইখানে এসেছে, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। এইখান থেকে এইটুকু গেছে ও এইদিকে, ধরে নিচ্ছি এর কৌণিক সরণ কতটা হয়েছে? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি যোগ করে দাও তাহলে এইটুকু অ্যান্ড এইটা হচ্ছে কৌণিক সরণ থিটা। উপরের জায়গাটা একটু মুছছি। আই থেকে এফ পর্যন্ত যেতে যদি সময় সমান টি লেগে থাকে তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি, এটা বলা যেতে পারে। এখন থিটা কোণ সমান কি বলতে পারি? আই থেকে এফ পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য মানে বৃত্তচাপটা, এইটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য যদি s হয় তাহলে নিশ্চয়ই থিটা সমান s বাই r, চাপ বাই ব্যাসার্ধ, বৃত্তপথটার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে থিটার জায়গায় যদি s বাই r বসিয়ে দিই তাহলে ওমেগা সমান থিটার জায়গায় s বাই r বসাতে দিই তাহলে s ডিভাইড বাই r, আর এটা তো t আছে, এটা যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে এরকম s বাই t আর ইনটু 1 বাই r এরকম রাখা যেতে পারে। rটাকে নিচে রেখে দিলাম s বাই t, এরকম ফর্মুলা লাগবে। s টা কি? s টা হচ্ছে খানিকটা পরিমাণ দূরত্ব যেটা অতিক্রম করেছে, তাই দূরত্ব বাই সময় মানে হচ্ছে দ্রুতি, ঠিক আছে। তাহলে ওমেগা সমান s বাই t, এর জায়গায় v বসানো যেতে পারে দ্রুতি পাবে, আর ইনটু 1 বাই r আছে, তারপর নিচে একটা r এটা থাকবে। তাহলে এটা হচ্ছে ওমেগা আর v এর মধ্যে সম্পর্ক, যে রৈখিক বেগ হচ্ছে v, কৌণিক বেগ হচ্ছে ওমেগা,
ওমেগা সমান ভি বাই আর, বা ভি সমান হবে ওমেগা ইনটু আর। এটা হচ্ছে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। কোন একটা কৌণিক বেগ যদি জানা থাকে তাহলে রৈখিক বেগটা নির্ণয় করে নেওয়া যাবে এই ফর্মুলার সাহায্যে। এক্ষেত্রে একটা টপিক পড়া হয়নি, সেটা একটু জানতে হবে, সেটা হচ্ছে এর আগে আমরা জেনে এসেছি যে তোমার একমাত্রিক গতির ক্ষেত্রে যেটা সরণ মানে রৈখিক সরণ এস, রৈখিক সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে কৌণিক সরণ কি জাতীয় রাশি? রৈখিক সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে কৌণিক সরণ মানে থিটাটা, থিটাটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে যার একটা নির্দিষ্ট দিক আছে। এই দিকটা সম্পর্কে আমাকে একটু পড়তে হবে। দিকটা কি হবে না, ভেক্টরটা যখন পড়াই তখন একদিন একটু বলেছিলাম যে ভেক্টরটা দু ধরনের ভেক্টর আছে। একটা হচ্ছে মেরু ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তখন বলেছিলাম যে অক্ষীয় ভেক্টরটা বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়াবো। এখন এই বৃত্তীয় গতি সংক্রান্ত যত সমস্ত ভেক্টর আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে অক্ষীয় ভেক্টর। আর অক্ষীয় ভেক্টর কি সেখানে আছে। আচ্ছা, বেগ সংক্রান্ত এগুলো হলো বেগের আরেকটা টপিক বাকি আছে, বেগের দিকটা একটু জেনে নিন। তাই যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। ভেক্টর এটা দু ধরনের, একটা হচ্ছে মেরু ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। মেরু ভেক্টর আর অক্ষীয়। মেরু ভেক্টর বলতে কি বোঝায়? এর আগে যত সমস্ত ভেক্টর আমরা পড়ে এসেছি ভেক্টর চ্যাপ্টারে, সরণ বেগ ত্বরণ এগুলো হচ্ছে একটা করে ভেক্টর আছে, প্রযুক্ত বল ভেক্টর আছে, সেই প্রত্যেকটা হচ্ছে মেরু ভেক্টর। কাদের মেরু ভেক্টর বলে? না যাদের দুটো নির্দিষ্ট, মেরু মানে কি, দুটো নির্দিষ্ট বিন্দু থাকবে, একটা শুরুর প্রান্ত একটা শেষের প্রান্ত। মেরু মানে প্রান্ত, একটা শুরুর প্রান্ত একটা শেষের প্রান্ত থাকবে, সেগুলো হচ্ছে মেরু ভেক্টর। যেমন খুব সহজ উদাহরণ, যদি সরণের কথা ভেবে না, রৈখিক সরণ। রৈখিক সরণ, রৈখিক সরণ কি? ধরে নিচ্ছি এটা হচ্ছে ইনিশিয়াল বিন্দু, কোন একটা বস্তু চলতে শুরু করেছে, এখান থেকে চলতে চলতে এইখানে এসে ও দাঁড়ালো, এটা হচ্ছে ফাইনাল বিন্দু। তাহলে রৈখিক সরণ কি? না প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান দুটোকে একটা সরল রেখা দ্বারা যোগ করে দাও, এই সরল রেখাটাই হচ্ছে এর রৈখিক সরণ। দিক কোনটা হবে? দিক হবে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। তাহলে আই থেকে এফ পর্যন্ত ভেক্টরটা হচ্ছে রৈখিক সরণ। ঠিক আছে, রৈখিক সরণ ছবিতে বলা যেতে পারে আই থেকে এফ পর্যন্ত এই ভেক্টরটা হচ্ছে রৈখিক সরণ। এখন দেখো এই রৈখিক সরণের একটা কিন্তু শুরুর বিন্দু আছে, প্রাথমিক বিন্দু, আর একটা নির্দিষ্ট অন্তিম বিন্দু আছে। যে সমস্ত ভেক্টরের এরকম একটা প্রাথমিক বিন্দু আর একটা অন্তিম বিন্দু আছে সেগুলোকে বলা হচ্ছে মেরু ভেক্টর। অক্ষীয় ভেক্টর কি? অক্ষীয় ভেক্টর হচ্ছে, আচ্ছা রৈখিক সরণের জায়গায় উদাহরণটা যদি বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক সরণ নেওয়া হয়, কৌণিক সরণ, কৌণিক সরণ বলতে কি? কৌণিক সরণ হচ্ছে কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এরকম বৃত্তাকার পথে একটা ঘুরছে, ঠিক আছে? এই বৃত্তাকার পথের কেন্দ্র, বস্তুটা এই জায়গায় আছে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ধরে নিচ্ছি ফাইনাল পয়েন্ট, এই দিক থেকে এই দিকে গতিশীল আছে। এখন ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি কেন্দ্রের সাথে যোগ করে দেওয়া হয় তাহলে যতটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কৌণিক সরণ। এই কৌণিক সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এটা হচ্ছে এক জাতীয় অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর বলতে কি বোঝায়? অক্ষীয় ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের কোনো মানে এরকম প্রাথমিক আর অন্তিম বিন্দু বলে কিছু থাকবে না, এর একটা নির্দিষ্ট দিক থাকবে মাত্র। দিক বলতে কোনটাকে? না যদি কোনো একটা ভেক্টরের দিক তার অক্ষ বরাবর হয়, তার গতিপথ যেটা আছে তার অক্ষ বরাবর যদি দিকটা হয় তাহলে সেগুলোকে বলা হচ্ছে অক্ষীয় ভেক্টর। বৃত্তীয় গতিতে আমরা যত সমস্ত ভেক্টর পড়ব, বেগ সরণ বেগ ত্বরণ ইত্যাদি প্রত্যেকটাই হচ্ছে এক একটা অক্ষীয় ভেক্টর। কেন না এক্ষেত্রে কৌণিক সরণ কৌণিক বেগ এরপর কৌণিক ত্বরণ আসবে, প্রত্যেকটা দিক ধরে নেওয়া হবে যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের অক্ষ বরাবর।
এবার অক্ষ বরাবর উপর দিকে হতে পারে কিংবা অক্ষ বরাবর ভেতর দিকে হতে পারে। তার নিয়মে আসছি, যেহেতু কৌণিক সরণ, বেগ, ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ ইত্যাদি দিকগুলো বৃত্তাকার পথের অক্ষ বরাবর ধরা হয়, তাই এইগুলো হচ্ছে এক একটা করে অক্ষীয় ভেক্টর। এখন দিকটা কোন দিকে হবে? অক্ষ বরাবর তো বললাম, অক্ষ তো উপরের দিকেও আছে আর অক্ষ বোর্ডের ভেতরের দিকেও আছে। উপরের দিকে আর ভেতরের দিকটা আমরা কিভাবে বুঝবো? না, বুঝতে গেলে কি করতে হবে? একটা ডান পাকের স্ক্রু নিতে হবে। ডান পাকের স্ক্রু মানে যে সব পেন গুলো তোমরা খোলা পড়া করতে পারো, খোলা পড়া করা যায়, ইউজ এন্ড থ্রো পেন গুলো না, এই একটা পেন যেটা খোলা পড়া করা যেতে পারে। জানা গেছে কৌণিক সরণের দিক হবে অক্ষ বরাবর, তাহলে এই পেনটাকে অক্ষ বরাবর রেখে দাও। এই পেনটা হচ্ছে অক্ষ। এরপর বস্তুটা যেদিকে ঘুরছে সেই দিকে এই স্ক্রুটাকে ঘোরাও। স্ক্রুটাকে ঘোরাচ্ছি ওই একই দিকে। স্ক্রুটাকে যদি এই দিকে ঘোরায় তাহলে স্ক্রুটা দেখো খুলে যাবে, ঠিক আছে? বস্তু যেদিকে ঘুরছে সেদিকে স্ক্রুটাকে ঘোরালে স্ক্রুটা খুলে যাবে। খুলে যাওয়া মানে কি? খুলে যাওয়া মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। তার মানে এই ক্ষেত্রে কৌণিক সরণের দিক হবে বাইরের দিকে, অর্থাৎ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে এটা হবে বাইরের দিকে। বোঝা গেছে? তাহলে দিক কিভাবে নির্ণয় করব? কৌণিক সরণ বৃত্তীয়গতির সমস্ত ভেক্টর হচ্ছে অক্ষীয় ভেক্টর, অর্থাৎ বৃত্তপথের অক্ষ বরাবর হবে। অক্ষ বরাবর কোন দিকে সেটা জানার জন্য অক্ষ বরাবর একটা ডান পাকের স্ক্রু রেখে দাও। এরপর বস্তুটা যেদিকে ঘুরছে স্ক্রুটাকে সেই দিকে ঘোরাও। স্ক্রুটাকে ওইদিকে ঘোরানো, স্ক্রুটা খুলে আসছে, তার মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। সুতরাং কৌণিক সরণের দিক হবে এই তলটা থেকে বাইরের দিকে। আমি যদি ছবিতে আঁকি বাইরের দিকটা, তাহলে এরকম দাঁড়াবে। বাইরের দিক আর ভেতরের দিক কিভাবে ইন্ডিকেট করবো এর আগে রয়েছে, ঠিক আছে, ভেক্টর চ্যাপ্টারে। তাহলে কৌণিক সরণ এরকম একটা বৃত্তাকার পথ বরাবর বস্তুটা ঘুরছিল, কোন দিকে? না, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছিল। তাহলে অক্ষ বরাবর এটা হচ্ছে কেন্দ্র, এই তার অক্ষ। যদি ডান পাকে স্ক্রুকে রেখে ঘোরায় তাহলে উপরের দিকে উঠে আসবে। উপরের দিক বোঝাতে এরকম একটা সিম্বলকে বোঝানো হয়। আবার এই একটা বৃত্তাকার পথ, কোন একটা বস্তু ক্লকওয়াইজ ধরে নিচে ঘুরছে, এই দিক থেকে এই দিকে ঘুরছে, তাহলে কি করব? যথারীতি একটা ডান পাকের স্ক্রু রাখবো অক্ষ বরাবর, যেদিকে ঘুরছে সেদিকে স্ক্রুটাকে ঘোরা। স্ক্রুটাকে ঘোরালে দেখো স্ক্রুটা টাইট হয়ে যাবে, আর যদি টাইট হয় তার মানে ভেতরের দিকে প্রবেশ করছে। তার মানে এই ক্ষেত্রে কৌণিক সরণের দিক হবে ভেতরের দিকে। ভেতরের দিক বোঝাতে এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়। এটা হচ্ছে তীরের পেছনের দিকটা, এটা তীরের ফলা দিকটা। এই দুটো রকম সিম্বল দাও। এমন একটা জিনিস মনে রাখবে যে কৌণিক সরণের ক্ষেত্রে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে যেটা কৌণিক সরণ থিটা সেটাকে ধনাত্মক ধরা হয়। ধনাত্মক কেন ধরা হয়? যে উপরের দিকটাকে ধনাত্মক আর নিচের দিকটাকে ঋণাত্মক আমরা ধরবো, ঠিক আছে? আর যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে থিটা যেটা সেটাকে আমরা ঋণাত্মক নেগেটিভ ধরবো। এই দুটো একটু খেয়াল রাখবে, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ। কারণটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বাইরের দিকটা পজিটিভ ধরবো, ক্লকওয়াইজ ঘুরলে ভেতরের দিক হবে, ভেতরের দিকটা আমরা নেগেটিভ ধরবো। এই হচ্ছে অক্ষীয় ভেক্টরের দিক আমরা কিভাবে নির্ণয় করব তার নিয়মগুলো। কৌণিক সরণ হলো কৌণিক বেগে আসে। বৃত্তীয়গতির সমস্ত ভেক্টরই যেহেতু অক্ষীয় ভেক্টর সেহেতু কৌণিক বেগ এটাও কিন্তু একটা অক্ষীয় ভেক্টর হবে, ঠিক আছে? তাহলে কৌণিক বেগ বা ওমেগা এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির দিক কি হবে? না যথারীতি একই একই নিয়ম। এই বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, ধরে নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ওমেগা ভেক্টরের দিক কি হবে? অক্ষ বরাবর তো হবে, তাহলে অক্ষ বরাবর একটা স্ক্রুকে রাখো, যেদিকে বস্তুটা ঘুরছে সেদিকে ঘোরাও স্ক্রুটাকে, দেখবে স্ক্রুটা খুলে আসছে। তার মানে এই ক্ষেত্রে দিকটা হবে উপরের দিকে। উপরের দিক বোঝাতে এরকম একটা সিম্বল ব্যবহার করা হয়, এটা হচ্ছে উপরের দিক। এটা হচ্ছে ওমেগা ভেক্টরের দিক। আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এই হচ্ছে বৃত্তাকার পথ, এই দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে অক্ষ বরাবর তো হবে, অক্ষ বরাবর একটা স্ক্রুকে রাখো, যেদিকে ঘুরছে সেদিকে ঘোরাও। এইদিকে যদি একটা স্ক্রুকে ঘোরায় টাইট হবে, সুতরাং দিকটা হবে ভেতরের দিকে। এটা হচ্ছে ওমেগা ভেক্টরের দিক।
ওমেগা ভেক্টরের দিক এস ক্রস। তাহলে দিক নির্ণয় প্রত্যেকটার ক্ষেত্রে একই। এখন কোশ্চেন হচ্ছে যে কৌণিক সরণ কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেল এর আগে, ওমেগা সমান ভি ইনটু আর, এটাই ভি সমান ওমেগা ওমেগা উল্টো সম্পর্ক লিখলাম, ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর, এটা একটা ফর্মুলা, ওমেগা সমান ভি বাই আর, ভি সমান ওমেগা ইনটু আর। আচ্ছা, এই যদি সম্পর্কটা আমরা দেখি তাহলে ভি এটা তো রৈখিক বেগ, রৈখিক বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, দেখা গেল কৌণিক বেগটা একটা ভেক্টর রাশি, এটাও কিন্তু একটা ভেক্টর। আর ব্যাসার্ধ এটা কি জাতীয় রাশি? ব্যাসার্ধও কিন্তু একটা ভেক্টর রাশি। ব্যাসার্ধ এতদিন হয়তো স্কেলার হিসেবে ভেবে এসেছো, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন ব্যাসার্ধ একটা ভেক্টর রাশি? না একটা বৃত্তাকার পথ, এইটা হচ্ছে কেন্দ্র, কোন একটা বস্তু বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, ধরেছি কোন একটা সময় বস্তুটা এখানে আছে। ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যদি একটা রেখা দিয়ে যোগ করে দিই তাহলে সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর দিক সবসময় হয় কেন্দ্র থেকে বস্তুর দিকে। কারণটা হচ্ছে এই যে পি বিন্দু, এর যদি অবস্থানটা বোঝাতে হয়, আমরা তো দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র বললাম যে দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রের সাহায্যে পি বিন্দুর অবস্থানটা বোঝানো যাবে। এক্স ওয়াই দিয়ে না বুঝিয়ে পি বিন্দু স্থানাঙ্কটা আর কমা থিটা দ্বারা ইন্ডিকেট করা হয়। তারপর বললাম যে আর এই রাশিটার মান অপরিবর্তিত থাকে, যে কোনো জায়গায় থাকুক না কেন আর এর মানটা একই হবে, তাই আরটাকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যদি আমরা থিটাটা বলে দিই তাহলে পি বিন্দুর অবস্থানটা বোঝা যাবে। ঠিক আছে, আপাততভাবে পি বিন্দুর অবস্থানটা বোঝা যাবে। কিন্তু আর দ্বারাও পি বিন্দুর অবস্থানটা বোঝানো যেতে পারে, শুধুমাত্র আর দ্বারা। সেক্ষেত্রে যদি আর দ্বারা পি বিন্দুর অবস্থান বোঝাতে হয় তাহলে আর এর একটা মান লাগবে, আর এর একটা দিক লাগবে, কারণ বিভিন্ন অবস্থানে আর এর মানটা একই কিন্তু দিকটা তো ব্যাসার্ধের দিকটা তো পাল্টে যাবে। তাহলে আমরা যদি ব্যাসার্ধের দিকটাও বলে দিই যে এই দিক বরাবর আছে ব্যাসার্ধটা, তাহলে পি বিন্দুর অবস্থানটা বলা যাবে থিটাটা না বললে। আবার যদি বলে দিই আর ভেক্টরটা এই দিকে আছে, তাহলে থিটাটা না বললেও পি বিন্দুর অবস্থানটা বোঝা যাবে। তাহলে শুধুমাত্র আর দ্বারাও কিন্তু পি বিন্দুর অবস্থানটা বোঝানো যেতে যাবে। সেক্ষেত্রে আর এর মানটাও বলে দিতে হবে, আর এর দিকটাও বলে দিতে হবে। তাহলে আর এর মান আর দিক যেহেতু দুটোই ইন্ডিকেট করে পি বিন্দুর অবস্থানটা বোঝানো যাবে, তাই আরটা হচ্ছে একটা ভেক্টর রাশি যার দিকটা হচ্ছে সবসময় কেন্দ্র থেকে পরিধির দিকে। এটা একটু খেয়াল রাখবে, আর ব্যাসার্ধ সবসময় ভেক্টর রাশি, দিকটা হবে কেন্দ্র থেকে পরিধির দিকে। তাহলে এই ক্ষেত্রে আরটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এই সম্পর্কটা যদি খেয়াল করো যে ভি একটা ভেক্টর, কি করে পাচ্ছি না দুটো ভেক্টরের গুণ করে, ওমেগাও একটা ভেক্টর আরও একটা ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের গুণ করে আরেকটা ভেক্টর পাচ্ছি। সুতরাং এই গুণটা অতি অবশ্যই কি জাতীয় গুণ হবে? ভেক্টরের গুণ দু ধরনের হয়, একটা হচ্ছে ডট গুণফল, একটা হচ্ছে ক্রস গুণফল। যেহেতু দুটো ভেক্টর গুণ করে আরেকটা ভেক্টর পাচ্ছে সেহেতু অতি অবশ্যই এই গুণফলটা একটা ক্রস গুণফল হবে। ঠিক আছে, ক্রস গুণফল যদি হয় তাহলে আমরা এরকম লিখতে পারি যে ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, যদি ভেক্টর হিসাবে লিখি। কিংবা তো এটাও লিখতে পারি যে ভি ভেক্টর সমান আর ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর, এটাও লেখা যেতে পারে। কিন্তু আমরা জানি যে ওমেগা ক্রস আর করলে যা পাবো আর ক্রস ওমেগা করলে কিন্তু একই জিনিস পাবো না, দুটো একই জিনিস নয়। এ ক্রস বি আর বি ক্রস এ দুটো আলাদা আলাদা জিনিস, একটা দিক আর দুটোর মানগুলো একই হতে পারে কিন্তু দিকটা আলাদা।
কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের দিকটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো সম্পর্কের মধ্যে কোন সম্পর্কটা ঠিক হবে, ওমেগা ক্রস আর টা ঠিক হবে নাকি আর ক্রস ওমেগাটা ঠিক হবে? এটা বোঝার জন্য তোমাদেরকে ভেক্টর গুণফলের যে দিক নির্ণয়ের নিয়মটা বলা হয়েছিল সেই দিক নির্ণয়ের নিয়মটা একটু মনে করো, ঠিক আছে? বলেছিলাম যে দিক নির্ণয়ের নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে এরপর থেকে লাগবে, ক্রস প্রোডাক্টের নিয়মগুলো। এখন এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা জানার জন্য ওই দিক নির্ণয়ের নিয়মটা একটু মনে করার চেষ্টা করো যে কি কি ছিল। ছিল এরকম যে এইদিকে একটা a ভেক্টর আছে, এইদিকে একটা b ভেক্টর আছে। ধরে নিচ্ছি a ভেক্টর ক্রস b ভেক্টর যদি করি তাহলে c ভেক্টর আমরা পাবো। a ভেক্টর ক্রস b ভেক্টর করলে c ভেক্টর পাবো। তাহলে c ভেক্টরের দিকটা আমরা কিভাবে নির্ণয় করব? না, প্রথমে দেখতে হবে কোন দুটো ভেক্টর গুণ করছি a আর b। দ্বিতীয় দেখতে হবে এই দুটো ভেক্টর কোন তলে আছে, আপাতত বোর্ডের তলে আছে। তাহলে c ভেক্টরের দিক হবে এই বোর্ডের তলের সাথে লম্ব হবে। লম্ব হবে বাইরের দিকে না ভেতরের দিকে সেটা বোঝানোর জন্য একটা ওই ডান পাকের স্ক্রু নিয়ম ছিল। কি? একটা ডান পাকের স্ক্রুকে রাখো লম্ব ভাবে, তারপর প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে ঘোরাও, a থেকে b এর দিকে ঘোরাতে হবে স্ক্রুটাকে, a থেকে b এর দিকে ঘোরাতে। তাহলে এটা একটা ডান পাকের স্ক্রু, এই পেনটা রাখা হলো লম্ব হবে, a থেকে b এর দিকে ঘোরাচ্ছি, a থেকে b এর দিকে ঘোরালে খুলে যাবে, তার মানে c ভেক্টরের দিক হবে খুলে যাওয়া মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে এইটা হবে c ভেক্টরের দিক বাইরে। এইভাবে নির্ণয় করা হয়। এরপর আসা যাক v সমান ওমেগা ক্রস r নাকি r ক্রস ওমেগা হবে সেটার ব্যাপারে। ধরে নাও এই হচ্ছে একটা বৃত্তাকার পথ, এই হচ্ছে বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথ বরাবর কোন একটা কণা ঘুরছে, এইদিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। কোন একটা টাইমে বস্তুটা এইখানে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, কোন একটা টাইমে বস্তুটা এইখানে আছে। এইখানে তার রৈখিক বেগ v ভেক্টরের দিক কোনটা? আগে বলা হয়েছিল যদি সরল রেখা বরাবর কোন একটা বস্তু যায় এইদিকে তাহলে ওইটাই হচ্ছে তার গতিবেগের দিক, কিন্তু যদি বক্র পথ বরাবর যায় তাহলে গতিবেগের দিক হয় ওই পথের সাথে যেটা স্পর্শক সেই স্পর্শক বরাবর। তাহলে এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে v, রৈখিক বেগটার দিক হবে স্পর্শক বরাবর। এইটার কেন্দ্র, এটা হচ্ছে v ভেক্টরের দিক গেল। তিনখানা ভেক্টর আছে v r আর ওমেগা। v ভেক্টরের দিক আমরা ছবি থেকে জানতে পারলাম যে v ভেক্টরের দিক এটা হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে। r ভেক্টরের দিক কি হবে? বস্তুটা যেহেতু এইখানে আছে আপাতত, তাহলে r ভেক্টরের দিক হবে কেন্দ্র থেকে বাইরের দিকে, এটা হচ্ছে r ভেক্টরের দিক। দুটো ভেক্টরের দিক জানা গেল। 3 নম্বর ভেক্টর বাকি আছে ওমেগা। ওমেগা ভেক্টরের দিক কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওমেগা তো একটা অক্ষীয় ভেক্টর, তার মানে দিকটা হবে অক্ষ বরাবর, দিকটা হবে অক্ষ বরাবর। অক্ষ বরাবর এই পেনটাকে অক্ষ বরাবর রাখা হলো, অক্ষ বরাবর পেনটাকে রাখি। এরপর কি করতে হবে? বস্তুটা যেদিকে ঘুরছে সেদিকে স্ক্রুটাকে ঘোরাও, সেদিকে যদি স্ক্রুটাকে ঘোরায় স্ক্রুটা খুলে বাইরে বেরিয়ে চলে আসবে। তার মানে ওমেগার দিক হবে বাইরের দিকে। বাইরের দিক বোঝাতে আমরা কেমন চিহ্ন ব্যবহার করি? বাইরের দিক বোঝাতে এরকম একটা সিম্বল ব্যবহার করা হয়, এটা হচ্ছে ওমেগা ভেক্টরের দিক। তিনটা ভেক্টরের দিক পাওয়া গেল। এবার দেখো এই দুটো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা ম্যাচ করে। প্রথমে এই ফর্মুলাটাতে আসা যায় যে ধরে নিচ্ছি এই ফর্মুলাটা সঠিক, v ভেক্টর সমান r ভেক্টর ক্রস ওমেগা, এই ফর্মুলাটা সঠিক। যা সঠিক যদি হয় তাহলে r আর ওমেগার ক্রস প্রোডাক্ট করলে v টা পাবো। এখন r আর ওমেগার ক্রস প্রোডাক্ট যা যা বলা হলো, প্রথমে কি দেখতে হবে? কোন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি সেটা হচ্ছে r আর ওমেগা, এটা হচ্ছে r, এটা হচ্ছে ওমেগা বাইরের দিকে। দ্বিতীয়ত কি দেখতে হবে? দুটো ভেক্টর কোন তলে আছে, r আর ওমেগা কোন তলে আছে? আপাতত বোর্ডের তলে তো নেই, কোন তলে আছে? না, r টা না হয় বোর্ডের তলে আছে, ঠিক আছে, বোর্ডের উপরে। ওমেগাটা কোথায় আছে? ওমেগাটা আছে বাইরের দিকে। এই পেনটাকে এরকম ভাবে রেখেছি এইভাবে, তাহলে r আর ওমেগা কোন তলে আছে? না, নিশ্চয়ই এরকম ভাবে যদি আমি খাতা একটা বোর্ডকে রেখে দিই তাহলে এই বোর্ডটার উপরে আছে r টা আছে ওইদিকে, ওমেগাটা আছে এইদিকে, এটা হচ্ছে তোমার r আর ওমেগা যে তলে আছে।
তাহলে এর ক্রস প্রোডাক্ট যদি করি তাহলে ভি ভেক্টরের দিক কি হবে, এই তলের সাথে লম্ব, এবং লম্ব ভাবে উপরের দিকেও হতে পারে, লম্ব ভাবে নিচের দিকেও হতে পারে। এই উপরের দিক আর নিচের দিক যদি বুঝতে হয় তাহলে কিভাবে করতে হবে না, আমাকে একটা স্ক্রু রাখতে হবে লম্ব ভাবে, স্ক্রুটা রাখছি লম্ব ভাবে, আপাতত আমার হাতটা হচ্ছে তলটা, এটা আর ভেক্টর, এদিকে ওমেগা ভেক্টর, স্ক্রুটাকে লম্ব ভাবে রাখলাম তলের সাথে। এবার কোন দিক থেকে কোন দিকে ঘোরাতে হবে স্ক্রুটাকে বলো, প্রথমে আর আছে পরে ওমেগা আছে, আর থেকে ওমেগার দিকে ঘোরাতে হবে। আর কোনটা, এই আঙ্গুলগুলো, আমার যে আঙ্গুলগুলো এই বরাবর আরটা আছে, ওমেগাটা কোন দিকে আছে, ওমেগাটা আছে এই দিকে, তাহলে আর থেকে ওমেগার দিকে ঘোরাবো, এই দিক থেকে এই দিকে ঘোরাবো। স্ক্রুটাকে যদি এই দিক থেকে এই দিকে ঘোরায় তাহলে দেখো স্ক্রুটা টাইট হয়ে যাবে, এই দিক থেকে এই দিকে ঘোরায় টাইট হচ্ছে, টাইট হওয়া মানে কি নিচের দিকে যাচ্ছে, তাহলে ভি ভেক্টরের দিক হওয়া উচিত নিচের দিকে, কিন্তু বাস্তব ক্ষেত্রে ভিটা আছে উপরের দিকে, তার মানে আর ক্রস ওমেগা করলে ভি এর দিকটা পাওয়া যাচ্ছে না। সুতরাং এই যে সম্পর্কটা এটা হচ্ছে ভুল, এই সম্পর্কটা হচ্ছে ভুল। তাহলে এই সম্পর্কটা আছে, এইটা ঠিক কিনা দেখি। আবার দিকটা বিচার করো, প্রথমে দেখতে হবে ওমেগা, যে দুটো ভেক্টর গুণ করছি সেই দুটো কোন তলে আছে, ওমেগা বাইরের দিকে আর এই দিকে কোন তলে, হাতটাকে যদি এরকম ভাবে রাখি তাহলে এরকম একটা তলে আছে, আঙ্গুলগুলো হচ্ছে আর ভেক্টর আর এই দিকটা হচ্ছে ওমেগা ভেক্টর। তাহলে ভি ভেক্টরের দিক হবে ওই দুটো যে তলে আছে তার সাথে লম্ব, মানে লম্ব হবে এইভাবে, উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে। এরপর স্ক্রুটাকে ঘোরাতে হবে কোন দিক থেকে কোন দিকে, প্রথমে ওমেগা আছে পরে আর আছে, তাহলে ওমেগা থেকে আর এর দিকে, ওমেগাটা কোথায় বাইরের দিকে আছে, আরটা ওই দিকে, মানে এই দিক থেকে ওই দিকে স্ক্রুটাকে ঘোরাবো ওমেগা থেকে আর এর দিকে। ওমেগা থেকে যদি আর এর দিকে ঘোরাই তাহলে দেখো স্ক্রুটা খুলছে, খুলছে, যদি খুলে তার মানে কি উপর দিকে যাচ্ছে, আর উপর দিকটা হচ্ছে ভি ভেক্টরের দিক। সুতরাং এই সম্পর্কটা হচ্ছে সঠিক সম্পর্ক, ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এই সম্পর্কটা ভুল। ভি সমান আর ক্রস ওমেগা হবে না, কারণ দিকটা ম্যাচ করছে না, ছবি অনুসারে ম্যাচ করছে এইটার সাথে, তাহলে এইটা হবে ভেক্টর সম্পর্ক। তাহলে এই হচ্ছে কৌণিক বেগ আর ঐকিক বেগের মধ্যে যা সম্পর্ক ছিল সেই সম্পর্ক, এইটা তো হচ্ছে না। তাহলে ভি সমান ওমেগা ইনটু আর, এটা হচ্ছে স্কেলার সম্পর্ক, স্কেলার সম্পর্ক। স্কেলার সম্পর্ক মানে কি, মানগুলো ভি ভেক্টরের মান সমান হবে ওমেগার মান গুণিত আর এর মান। আর ভেক্টর সম্পর্ক কি হবে, ভি ভেক্টর সমান হবে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর সম্পর্ক, ভেক্টর সম্পর্ক। এটা একটু মনে রাখবে, ভেক্টর সম্পর্ক, কারণ অঙ্ক এখান থেকেও পড়ে। ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেভাবে করতে হয় আগে ভেক্টর চ্যাপ্টারে শিখেছো, সেরকম ভাবে ক্রস প্রোডাক্ট করে কিন্তু ভিটা বার করতে হতে পারে, বিভিন্ন অঙ্ক থাকে এই ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার মোটামুটি কৌণিক বেগ। আজকে এতদূর পর্যন্তই থাক, পরের দিন এর পর থেকে হবে। হ্যাঁ বলো।